আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। এসএসসিতে কমেছে পাশের হার ও জিপিএ 5। ঢাকা বোর্ডে পাশ করেছে বেশি, মাদ্রাসা বোর্ডে কম। এবার থেকে খাতা পুনর্মূল্যায়নের সুযোগ পাবে শিক্ষার্থীরা। 18,29,485 জন শিক্ষার্থী আমাদের ছিল, সেটা উত্তীর্ণ হয়েছে 11,38,877 জন। পাশের হার হয়েছে 62.25। জিপিএ প্লাস পেয়েছে 1,16,676 জন। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা। সৌদি আরবে সোফা কারখানায় আগুনে নিহতদের পরিবারের শোকের মাতম। মৃতদের বেশিরভাগই নওগাঁ ও নাটোরের বাসিন্দা। মরদেহ দ্রুত দেশে ফেরানোর দাবি। আমার বাবা কি দৃশ্য করে দিয়ে গেল রে। আমি সরকারের কাছে আবেদন করছি যে আমার সালেকে দেশের মাটি ফিরে দেয়, সরকারের কাছে জোরহাত করছি। ছোট মাসুম বাচ্চাটার কিছু একটা ব্যবস্থা করে দেয় যেন। আমার স্বামীর আর কেউ নাই যে আমার বাচ্চাকে দেখবে। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছে 11 দল। প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটের প্রত্যাশা। এমপিদের মত প্রকাশে বাধা 70 অনুচ্ছেদ, মত বিশ্লেষকদের। এবার ওবায়দুল কাদেরের সাথে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রীর ফোনালাপ প্রকাশ। জুলাই হামলার সম্প্রচার না করার নির্দেশ, কথা না শুনলে টিভি চ্যানেল বন্ধ করে দিতে বলেন। বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওকে অফ করে দিছি গতকাল থেকে। আজকে বলে রাখছি যেগুলো শুনবে না অফ করে দিতে সাথে সাথে। আজকে যেন কোনো সংঘাতের খবর না দেয়। অনিয়ম ও ব্যবস্থাপনায় ভঙ্গুর বিশেষায়িত হাসপাতালগুলোর সেবা কার্যক্রম। সিন্ডিকেটের হাতে জিম্মি সাধারণ মানুষ। দালাল ছাড়া মেলে না রোগীর বেড। মমতা ব্যানার্জির গাড়ি বহরে হামলার ঘটনায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তেজনা। বিজেপির বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ তৃণমূলের। জনরোষ বলছে ক্ষমতাসীনরা। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাশের হার 62.25%। জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন। গেল 19 বছরে সর্বনিম্ন পাশের হার দেখল বাংলাদেশ। সকাল 10টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএস এর মাধ্যমে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। এবছর পাশের হার ও জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। পাশের হারে এগিয়ে ঢাকা বোর্ড 71.63%, আর সর্বনিম্ন ময়মনসিংহ বোর্ডে 57.39%। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার 55.49%। কারিগরি শিক্ষা বোর্ডে 58.20%। এবার সারা দেশে 312 প্রতিষ্ঠানে কোনো ছাত্রছাত্রী পাশ করতে পারেনি। ফল পুনর্মূল্যায়নের আবেদন করতে পারবেন যে কেউ। এর আগে শুধু খাতায় প্রশ্নের উত্তরের নম্বরে যোগ ঠিক আছে কিনা তা যাচাই করা যেত। এখন থেকে প্রশ্নের উত্তরে নম্বর কম বা বেশি দেয়া হলো কিনা সেটিও খতিয়ে দেখা যাবে। ফল পুনর্মূল্যায়নের জন্য 11 আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে 17 আগস্ট পর্যন্ত।
অনেক 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 ভালো লাগছে, মানে A+ তো তার সঙ্গে আবার গোল্ডেন, মানে কি বলার নয়, আসলে খুবই খুশি। মানে আলহামদুলিল্লাহ, আমার বন্ধুদের জিজ্ঞেস করছে সবার ফলাফল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমার সব ধন্যবাদ বাবা মাকে দিতে চাই, কারণ আমার বাবা মার কষ্টের কারণে ভালো হয়েছে। রেজাল্টের আগে ডেফিনেটলি অনেক নার্ভাস ছিলাম, প্লাস রেজাল্ট পাবলিশ হওয়ার পরে অনেকক্ষণ পাইনি, তাই অনেক নার্ভাস ফিল হচ্ছিল, বাট পাওয়ার পর আলহামদুলিল্লাহ গ্রেটফুল। যেটা আগে পদ্ধতি ছিল, যদি কোনো স্টুডেন্ট রি এক্সামিন করত তাহলে শুধু টেবুলেশন শিটটা দেখা হতো, সত্যিকার অর্থে ওই শিক্ষার্থী খাতা পাল্টিয়ে গিয়েছে কিনা এবং শিক্ষক যথাযথ নাম্বার দিয়েছে কিনা এই পুনর্পরীক্ষা করার ব্যবস্থাটি ছিল না। এবার আমরা আইনগতভাবে পরিবর্তন এনে সেই ব্যবস্থাটি রেখেছি। এসএসসির ফল প্রকাশের পর শিক্ষার্থী অভিভাবকদের প্রতিক্রিয়া জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে যেতে চাই ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে। সেখানে আছেন আমাদের সহকর্মী তানজিম শাফিন। এর আগের ঘন্টা সংবাদে আপনার সাথে আমাদের কথা হচ্ছিল এবং আপনি আমাদের জানাচ্ছিলেন শিক্ষার্থী এবং অভিভাবকদের উচ্ছ্বাস। বর্তমান আপডেটটা একটু জানতে চাই। মারফি, নিজ প্রাঙ্গণে যারা এত বছর পড়াশোনা করেছেন, কঠোর পরিশ্রম করেছেন, শিক্ষকদের তত্ত্বাবধানে চলেছেন, তারা এখন তাদের এসএসসির ফলাফল পেয়ে উচ্ছ্বসিত। আপনারা দেখছেন সেই উচ্ছ্বসিত শিক্ষার্থীরা এবারে তাদের অডিটোরিয়ামের যে মঞ্চ তাকে নিজেদের করে নিয়েছে। ফলাফল কেমন হলো? সবাই ভালো ফলাফল করেছে। এই যে পরিশ্রম সফল হলো, পরবর্তী লক্ষ্য কি থাকবে? ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো ভালো করা, যাতে দেশের জন্য কিছু একটা করতে পারে। এই ভালো ফলাফলের কৃতিত্ব কাকে দিতে চান? আমার আব্বু আম্মু সবার, আমার আব্বু আম্মু, আমার শিক্ষার্থীরা সকলকে। সহপাঠী এবং সবার আগে বাবা মা, শিক্ষকদের কথা শিক্ষার্থীরা স্মরণ করছেন তাদের এই উচ্ছ্বাসের দিনে, উল্লাসের দিনে। আমরা আরো শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই। যেহেতু এবার একটি নতুন ব্যবস্থাপনা পরীক্ষা হয়েছে, অতিরিক্ত চাপ ছিল কিনা? হ্যাঁ, অবশ্যই ছিল, অনেক প্রেসার ছিল, ছিল, এবং এই কোশ্চেনে অনেক ভুলও ছিল হায়ার ম্যাথসে। দেখছিলেন শিক্ষার্থীদের নানা ধরনের বাস্তবতার মধ্যে দিয়ে যেতে হয়েছে, তারপরও তারা তাদের যে কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়েছেন, যে কারণেই তারা খুশি এবং সন্তোষ প্রকাশ করছেন। আমরা একটু অভিভাবকদের সাথে কথা বলতে চাই। কেমন হলো ফলাফল, কেমন লাগছে? অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি, সবাই গোল্ডেন পেয়েছি, আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি, অনেক খুশি। এই যে সন্তানদের পেছনে একটা দীর্ঘ সময় আপনারা দিয়েছেন এবং অবশেষে সেই ফলাফল আসলো, প্রত্যাশিত ছিল কিনা? অবশ্যই প্রত্যাশিত। বাচ্চারা অনেক ভালো করছে, সব বাচ্চারা ভালো করছে এবং সব বাচ্চাদের অনেক শুভকামনা রইল। আর মারা তো কষ্ট করছে। শুনছিলেন যে অভিভাবকরা বলছেন শিক্ষার্থীরা প্রত্যাশিত ফলাফল করেছেন, যেহেতু তারা কঠোর পরিশ্রম করেছেন। এবছর শিক্ষার্থীদের এক বছরের মধ্যে এই প্রস্তুতি নিতে হয়েছে এবং তারা সেই প্রস্তুতি নিয়ে যখন তাদের ফলাফলের যে মূল্যায়ন সেটি পেয়েছেন, তখন তারা আসলে সন্তোষ প্রকাশ করছেন। তো মারফি, এই ছিল আমার কাছে। শাফিন, ধন্যবাদ আপনাকে। এদিকে বরাবরের মতো এবারও সারা দেশে ভালো ফলাফলে এগিয়ে নামকরা স্কুলগুলোই ফল প্রকাশের পর উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। তারা জানান শিক্ষকদের আন্তরিক পাঠদান, অভিভাবকদের তদারকি আর নিজেদের পরিশ্রমের কারণেই ভালো ফল অর্জন সম্ভব হয়েছে। 10 বছরের শিক্ষা জীবন শেষে ভালো ফল তাদের ভবিষ্যতের পথে অনুপ্রেরণা যোগাবে। এখন নামকরা কলেজে ভর্তি নিয়ে ভাবছেন শিক্ষার্থীরা। এদিকে ছাত্রছাত্রীদের ভালো ফলাফলে খুশি শিক্ষকরাও। তারা বলছেন নিয়মিত পাঠদান আর শিক্ষার্থীদের কঠোর অধ্যাবসায়ের কারণে এমন ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। তবে যারা ভালো করেনি তাদেরকে হতাশ না হয়ে আগামীর জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান শিক্ষকরা। কোনটা এবার কি যাব, এবার কি? দর্শক, আমরা সারা দেশের এসএসসি পরীক্ষার্থীদের ফলাফলের উচ্ছ্বাসের বিষয়ে জানার চেষ্টা করব। আমরা প্রথমে যেতে চাই নাবিলের কাছে। নাবিল, আপনি যে স্কুলে আছেন সেখানকার ফলাফল সম্পর্কে আমাদের একটু বিস্তারিত তথ্য জানাবেন এবং বোর্ডের ফলে ছেলে মেয়েদের যে আপনি যেখানে আছেন সেখানে ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে রয়েছে, এটা কতটুকু
সত্যি এটা আমাদের জানানোর চেষ্টা করবেন। মারফি, দেখুন, আমরা এখন আছি সিলেট অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে এবং এখানে এসে যে চিত্রটা সেটি হচ্ছে যে আবেগের চিত্র, আনন্দের চিত্র এবং শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, এই যে তিনটি অধ্যায়, সেই অধ্যায়ের মেলবন্ধন, সেগুলি আসলে আমরা দেখছি। আমরা যদি একটু একজনের সাথে কথা বলার চেষ্টা করি, এই যে ফলাফলটা, কাকে বেশি ধন্যবাদ দিতে চাও আর কি? আমার বাবা মাকে এবং আমার স্কুলের সব শিক্ষক শিক্ষিকাকে খুবই ধন্যবাদ দেব আমার এই সাফল্যের জন্য। নিশ্চয়ই শুনছিলেন, এই কথাগুলোই মূলত আমরা ঘুরে ঘুরে স্কুলগুলোতে দেখছিলাম। অভিভাবকদের তারা ধন্যবাদ দিচ্ছেন শিক্ষার্থীরা, আবার শিক্ষার্থীরা বা শিক্ষক যারা আছেন তারা শিক্ষার্থীদের ধন্যবাদ দিচ্ছেন যে তারা তাদের কঠোর পরিশ্রমের জন্য এই ফলাফল। আর মোটের উপর যদি ফলাফলের কথা বলি সিলেট বোর্ডে, তাহলে 2008 সালের পর এবার কিন্তু সর্বনিম্ন পাশের হার। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই যে পাশের হারে ধস নেমেছে বা সেটির মূল কারণ কিন্তু মানবিক বিভাগে অর্ধেকেরও বেশি শিক্ষার্থী কিন্তু পাশ করতে পারেনি। মানবিক বিভাগে পাশের হার 48 কিছুটা বেশি, অর্থাৎ বুঝেই যাচ্ছে যে মানবিক বিভাগে যে 10 তার কারণেই সিলেট বোর্ডে ফলাফলটা খারাপ হয়েছে। এবং আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে শিক্ষকরা যেটি বলছেন বা বোর্ড সংশ্লিষ্টরা তারা বলছেন যে মানবিক বিভাগের যেসব শিক্ষার্থীদের ফলাফল খারাপ হয়েছে তাদের বেশিরভাগই গণিত এবং ইংরেজি, এই দুইটি সাবজেক্টই তাদের ফলাফলটা খারাপ হয়েছে। সেক্ষেত্রে দক্ষ শিক্ষকের সংকটের কারণেই মূলত এই ধরনের ফলাফল বিপর্যয় হচ্ছে, এরকম তারা মনে করছেন। মারফি। নাবিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে আমাদের আরেক সহকর্মী ইমাম হাসান রুবেল অনেকক্ষণ যাবৎ যুক্ত আছেন, তিনি আছেন যশোরে। রুবেল, যশোর বোর্ড থেকে এবার কতজন শিক্ষার্থী গোল্ডেন এ+ পেয়েছে এই বিষয়টি একটু জানতে চাই। সেখানকার সার্বিক ফলাফলে কি বলছেন শিক্ষকরা, এটাও যুক্ত করবেন। ধন্যবাদ মাসি। আমি এখন আছি যশোর জেলা স্কুলে। তো এই বছর যশোর শিক্ষা বোর্ডে 1447 জন শিক্ষার্থী গোল্ডেন এ+ পেয়েছে। তো এখন আমি যেখানে আছি এখানকার শিক্ষার্থীরা অনেক উৎসাহিত তাদের রেজাল্ট নিয়ে। তো আমি এখন এই স্কুলের যে প্রধান শিক্ষক তার সাথে কথা বলবো যে তাদের গত বছর তুলনায় এই বছর ফলাফলটা আপনার কেমন দেখছেন। কম মনে হচ্ছে আসলে। গতবার ছিল আমাদের 98%, 98-99%, এবার সেখানে হয়েছে 92%। অল্প ব্যবধান হয়েছে। GPA-5 গতবার ছিল 182, এবার হয়েছে 132। আমরা মোটামুটি তার কারণ এবার বিশেষ করে গণিত এবং ইংরেজিতে দেখা গেছে অনেকেই খারাপ করেছে, যার কারণে রেজাল্টে একটু সমস্যা হয়েছে। সে তুলনায় আমাদের রেজাল্ট। ধন্যবাদ। তো আমি শুনছিলাম এই স্কুলের প্রধান শিক্ষক তাদের গত বছরের তুলনায় এবছর কিছুটা খারাপ হলো, তো আশাবাদী তারা যথেষ্ট ভালো রেজাল্ট করছেন। মারফি। ধন্যবাদ আপনাকে রুবেল। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সকাল 11টায় কিছুক্ষণ আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান ভারতের হাই কমিশনার। বৈঠকে দুদেশের পারস্পরিক সম্পর্ক এবং স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এই বিষয়ে গণমাধ্যমে ব্রিফ করার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের। এর আগে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। এ বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজ মিশু, তিনি আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। মিশু, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। মিশু, আপনি আমাদেরকে জানাবেন যে বৈঠকে কি কি বিষয় আলোচনা হয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে আপনি জানতে পেরেছেন কিনা? আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত আমরা এই বৈঠকের আলোচনা নিয়ে জানতে পারিনি, কিন্তু যেমনটা অনানুষ্ঠানিকভাবে আনঅফিসিয়াল সূত্রে বা বৈঠকে যারা ছিলেন তাদের কাছ থেকে জানতে পেরেছি, তাতে স্বভাবত যেহেতু শীর্ষ নেতার সঙ্গে বৈঠক, ফলে মূলত এটা একটা শুভেচ্ছা বিনিময় কার্টেসি সেটি ছিল। ফলে ভারত সরকারের যে মনোভাব, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বার্তা, অভিনন্দন এবং তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রথম যে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন সেই আমন্ত্রণের কথা পুনর্বার বলা হয়েছে। এর পাশাপাশি সামনে যে ব্রিক্স সম্মেলন হতে যাচ্ছে সেখানে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়েছে সেই কথাটি এসেছে, এবং কিভাবে দুই দেশের সম্পর্ক, বিশেষ করে ভিসা, ট্রেড, সীমান্ত ব্যবস্থাপনা সেগুলো বাড়ানো যায় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং সম্ভবত বাংলাদেশের পক্ষ থেকে অনেকগুলো ইস্যু, তার ভিতরে একটা বড় ইস্যু হচ্ছে দিল্লিতে অবস্থান করা
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী, যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলায় দণ্ডপ্রাপ্ত, তাকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আগেও ফেরত চেয়েছে। ফলে সেই বিষয়টি নিয়ে নিশ্চিতভাবেই সরকারের মনোভাব প্রধানমন্ত্রী হয়তো স্পষ্ট করেছেন, অথবা ভারত সরকারের মনোভাবও হয়তো দীনেশ ত্রিবেদী স্পষ্ট করে থাকতে পারেন। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে বিশেষ করে 5 আগস্টের যে ভার্চুয়াল সংবাদ সম্মেলন, সেটি নিয়ে বাংলাদেশের যে অস্বস্তি সেটি আগে থেকেই প্রকাশিত ছিল, সরকার প্রধান সেটি নিয়েও হয়তো কোনো বার্তা দিয়ে থাকতে পারেন। এর পাশাপাশি যে বিষয়টি বলা ভালো, দুই প্রতিবেশী দেশের ভিতরে 54টি অভিন্ন নদী রয়েছে, এর ভিতরে একটির চুক্তি আছে অর্থাৎ গঙ্গা চুক্তি, সেই চুক্তিটি শেষ হতে যাচ্ছে, সেটির নবায়ন জরুরি। ফলে সেই প্রসঙ্গে বাংলাদেশ সুস্পষ্টভাবে ভারতের অবস্থান জানতে চায়, যদিও টেকনিক্যাল কমিটি কাজ করছে, তিস্তা নিয়ে আলাপ হতে পারে। এর পাশাপাশি বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের যে সম্পর্ক, সেটা নিয়ে ভারতের কোনো ধরনের সীমাবদ্ধতা বা রিজার্ভেশন থাকে কিনা, বা সেখান থেকে কোনো বার্তা থাকলে সেটিও হয়তো প্রধানমন্ত্রীকে দিতে পারেন। কিন্তু দিল্লির পক্ষ থেকে সবচেয়ে বড় চেষ্টা যেটি ছিল সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কত দ্রুত তারা দিল্লি সফর করাতে পারেন, এবং তারা বিশ্বাস করেন যে দুই প্রধানমন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসঙ্গে বসলে হয়তো সব সমস্যার সমাধানের একটা রাস্তা পরিষ্কার হবে। মারফি। মিশু, ধন্যবাদ যুক্ত হবার জন্য। সৌদি আরবের রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি সোফা কারখানায় প্রবাসী বাংলাদেশি সহ নিহতের সংখ্যা 16। স্থানীয় ফায়ার সার্ভিসের বরাতে এই তথ্য জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। নিহতদের মধ্যে 10 জনের বাড়ি নওগাঁর আত্রাই এবং 3 জনের বাড়ি নাটোরে। বাকিদের নাম, পরিচয় ও ঠিকানা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সেসব উদ্ধারে কাজ দেয়া প্রতিষ্ঠানটির সাথে যোগাযোগ রাখা হয়েছে। মরদেহ দ্রুত দেশে আনা, সহায়তা ও ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার কারখানায় আগুন লাগার পর সেখানে অন্তত 17 জন বাংলাদেশি শ্রমিক আটকা পড়েন। তারা ওই সোফা কারখানায় কর্মরত ছিলেন। এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও সহায়তার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কাছে যাওয়া যাচ্ছে না। আমরা ওই স্পটেই আছি, আমরা কাজ করতেছি, এবং আমরা পুলিশ, স্থানীয় পুলিশ, থানা, তারপর হচ্ছে আপনার মর্গ, এদের সাথে আমরা কথাবার্তা বলতেছি। আমরা ওখানে আছি। এখনো পর্যন্ত আসলে ওই যে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদেহ এতটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যে আসলে শনাক্ত করা কঠিন যে কয়জন মারা গেছে, কারা কারা মারা গেছে। হ্যাঁ, তো স্থানীয় যে ওখানকার লোকাল যারা আছে এদের আমরা সহায়তা নিয়ে আমাদের ডেড বডি শনাক্ত করতে হবে। শনাক্ত করা গেলে তখন বলা যাবে যে আসলে একদম এক্সাক্ট কে কে মারা গেছেন, কয়জন মারা গেছেন। তা আমরা ওখানে আছি, আমাদের সারা রাত আমরা ওইখানে থাকবো, ওইখানে কাজ করব। সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে 13 জনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। কালিকাপুর ইউনিয়নের মোহন, সুমন, কলিউদ্দিন ও রুবেল, বিশা এলাকার সাগর, শুভ, সোহেল ও মহিদুল, দুবাই এলাকার শুভ ও সুমন, পারকাসুন্দা গ্রামের জালাল এবং উদনপই গ্রামের মোহাম্মদ ফরিদ শেখ। স্থানীয়রা জানান, পরিবারের সচ্ছলতা ফেরাতে তারা সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় তারা কর্মরত ছিলেন। হঠাৎ কারখানায় আগুন লাগলে দগ্ধ হয়ে তাদের মৃত্যু হয়। স্বজনদের পরিচয় নিশ্চিত হওয়ার খবরে পরিবারগুলোই নেমে এসেছে শোকের ছায়া। আমি বিয়ে করব না মা। এদিকে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন নাটোরের 2 প্রবাসী। নিহত 2 জনই নলডাঙ্গা উপজেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান খান। নিহতরা হলেন নলডাঙ্গার খাজুরা শ্রীপুর পাড়া এলাকার সাব্বির হোসেন সোহাগ, দিঘিরপাড় এলাকার শামীম হোসেন। স্থানীয়রা জানান, কয়েক বছর আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে সৌদি আরবে পাড়ি জমান তারা। মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। এছাড়াও ভয়াবহ অগ্নিকাণ্ডে রাজশাহীর বাগমারা উপজেলার মরু গ্রামের শ্যামল নামে এক প্রবাসী নিহত হয়েছেন। আমি সরকারের কাছে আবেদন করছি যে আমার সালেকে দেশের মাটি ফিরিয়ে দেয়, সরকারের কাছে জোরহাত করছি। আমার ধনের লাশটা যেন আমার বুকে ফিরিয়ে দেন সরকার। আর এতে একটা চাল দিয়ে গেল, সেই চালের ব্যবস্থা যেন সরকার করে। ছোট মাসুম বাচ্চাটার কিছু একটা ব্যবস্থা করে দেয় যেন। আমার স্বামীর আর কেউ নাই যে আমার বাচ্চাকে দেখবে।
এই বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমেই যেতে চাই নওগাঁয়, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিক ছোটন। শফিক, নিশ্চয়ই পরিবারগুলোতে এখন শোকের মাতম, সেখানকার আপডেট আপনার মাধ্যমে একটু জানতে চাই। চারজন সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। সেই চারজনের পরিবারেই আমি সকাল থেকে ছিলাম। এই মুহূর্তে একটি পরিবারে আছি। এখানেও আসলে শোকের মাত্রা সব জায়গাতে আসলে একটা শোকাবহ আবহ তৈরি হয়েছে। এই বাড়ি থেকে গ্রাম, গ্রাম থেকে পুরো এলাকা জুড়ে শোকাহত অবস্থা। স্থানীয়রা বলছেন কর্মের খোঁজে প্রবাসে গিয়েছিলেন যে শ্রমিক, তাদের এইভাবে চলে যাওয়া আসলে পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি, এবং এই পরিবারগুলো কিভাবে চলবে আগামীতে সেই যে তাদের যে পরিকল্পনা ছিল একটি সুন্দর পরিবার গড়ে তোলা, সেই স্বপ্নগুলো ভেঙে গেছে। যার কারণে এই মুহুর্মুহু ভেঙে পড়ছেন যারা স্বজন আছেন, তারা প্রতিবেশী, তারা বলছেন যে এখন তাদের চাওয়া এই মরদেহগুলো যাতে করে দ্রুত ফিরিয়ে নিয়ে আসা হয়, এবং একই সাথে এই পরিবারগুলোকে যাতে করে সরকার থেকে সহযোগিতা দেওয়া হয়, পুনর্বাসনের পদক্ষেপ নেওয়া হয়, এবং যাতে করে এই পরিবারগুলো ঘুরে দাঁড়াতে পারে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য দাবি করা হচ্ছে স্থানীয় সচেতন মহল থেকে এবং বা স্থানীয় লোকজন। আরেকটি বিষয় বলে রাখি মারফি, সেটি হচ্ছে যে আমার সঙ্গে কিছুক্ষণ আগে সৌদি আরবে নিহতের এক স্বজনের সঙ্গে কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যে মরদেহগুলো ফেরত আনার বিষয়ে সে দেশের আইনি কিছু প্রক্রিয়া আছে, সেই আইনি প্রক্রিয়া শেষে হয়তো অল্প দিনের মধ্যেই সেই মরদেহগুলো ফিরে আনা হবে। এর পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে। ধন্যবাদ শফিক। 23তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে 11 দলীয় ঐক্য জোট। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে যান জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে 11 দলীয় ঐক্যের প্রতিনিধিরা। রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য কর্নেল অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, জয় পরাজয় বিষয় নয়, গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়াই মুখ্য বিষয়। গণতান্ত্রিক ধারার সুস্থ চর্চা ফিরিয়ে আনতেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে 11 দলীয় ঐক্য জোট। ইসির তফসিল অনুযায়ী 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা একটা জুলাই সনদ করেছি সবাই মিলে, সেটার উপর একটা আদেশ হয়েছে, সে আদেশের উপর গণভোট হয়েছে। সে গণভোটের রায়টা, জনগণের রায়টা বিএনপি বাস্তবায়ন করে নাই। যদি আজকে রায় বাস্তবায়ন হতো তাহলে আর্টিকেল 70টা সংস্কারের মধ্যে চলে আসতো। এখন স্বাধীনভাবে ভোট দিতে পারবে না সংসদ সদস্যরা। প্রায় 35 বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা। সরকারি দল বিএনপি থেকে এখনও মনোনয়ন চূড়ান্ত না হলেও এরই মধ্যে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। দীর্ঘদিন পর রাষ্ট্রপ্রধান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকে ইতিবাচক চোখে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এখনও সংসদ সদস্যদের ভোটাধিকার সহ মত প্রকাশে অন্যতম বাধা সংবিধানের 70 অনুচ্ছেদ। বিশ্লেষকদের অভিমত, ইতিবাচক রাজনীতি দীর্ঘস্থায়ী করতে এর পরিবর্তন প্রয়োজন। রিয়াজ রায়হানের রিপোর্ট। রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে মন্ত্রিপরিষদ শাসিত সরকারের যাত্রা প্রায় 35 বছর আগে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। বাংলাদেশে সংসদীয় রাজনীতিতে উত্তরণের সে যাত্রায় প্রথমবারের মতো সরকার গঠন করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। পঞ্চম সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে সরকার দলীয় প্রার্থী আব্দুর রহমান বিশ্বাসের বিপরীতে সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে প্রার্থী ঘোষণা করেছিল তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ। সংসদীয় গণতন্ত্রে সেই প্রথম সেই শেষ। এর পরের সব রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আইন অনুযায়ী এবারও একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার পরিচালনার দায়িত্বে বিএনপি। রাষ্ট্রপতির নির্বাচনে এবার দ্বিতীয়বারের মতো প্রার্থী ঘোষণা করেছে বিরোধী দল। বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ, উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি
পদে প্রার্থী থাকবেন। প্রায় ৩.৫ দশক আগের ঘটনার পুনরাবৃত্তিকে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন প্রতিযোগিতা ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক চর্চার নতুন সূচনা হিসেবে। গণতন্ত্রে প্রতিযোগিতা থাকবে, আবার সহযোগিতাও থাকবে। তবে শুধু যদি সহযোগিতা হয় সেটি একতরফা হয়ে যায়, আর শুধু প্রতিযোগিতা থাকলে অনেক সময় সেটি অসুস্থ প্রতিযোগিতায় রূপ নেয় এবং এক ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়। তবে এই রাষ্ট্রপতি নির্বাচনটা কিন্তু শুধু রাষ্ট্রপতি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। আগামী 4.5 বছর সরকারি দল ও বিরোধী দলের রাজনীতির গতিবিধিও নির্ধারিত হবে। প্রাতিষ্ঠানিকভাবে গণতন্ত্র, রাষ্ট্রীয়ভাবে গণতন্ত্র, সমাজের মধ্যে যে গণতন্ত্র যে আসলে একটা চর্চার বিষয়, এটা কিন্তু পারসেপশনের একটা বিষয়, বোধের বিষয়, কিন্তু এই চর্চাটাই কিন্তু স্থিমিত অবস্থায় ছিল বাংলাদেশে। সুতরাং সেটা যদি দলগুলো করে, যদিও দল জানে যে এটা নিশ্চিত পরাজয় হবে, কিন্তু স্টিল তারা যে প্রথম ধাপ হিসাবে প্রার্থী দেওয়া এবং ভোটাভুটির মধ্যে অংশগ্রহণ করা, সেইটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো, সেই দলগুলোর জন্যও ভালো, দেশের গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক উন্নয়নের জন্যও ভালো। কিন্তু বড় প্রশ্নটা থেকে যায় রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিকে ঘিরে। সংবিধানের ৪৮ অনুচ্ছেদ মতে নির্বাচিত সংসদ সদস্যগণের ভোটেই নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। আবার ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দল থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য দলেরই বিরুদ্ধে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। তাই এজন্য অনেকটা ফিরেও না ফেরার আক্ষেপ বলছেন বিশ্লেষকরা। আমরা যদি অতীত ইতিহাস বাংলাদেশের সংসদে দেখি, তাহলে খুব কম সংসদ সদস্যই মানে তার মত প্রকাশ করেছে বা দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বা দলের বিরুদ্ধে ভোট দিয়েছে। সেটা আসলে দীর্ঘমেয়াদে একটা রাষ্ট্রে বা সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আসলে সহায়ক নয়, এটা একটা অন্তরায়ী। আমি মনে করি যে এটা গণতান্ত্রিক না, কারণ একটি নির্দিষ্ট আসনের জনগণ তাকে নির্বাচিত করেছে, তিনি তার বিবেক, বুদ্ধি, নীতি, আদর্শ অনুযায়ী তিনি সিদ্ধান্ত নেবেন। দল কোনো চাপিয়ে দিতে পারে না যে তিনি এই সিদ্ধান্ত নেবেন বা এই সিদ্ধান্ত নেবেন না। সুতরাং ৭০ অনুচ্ছেদ নিয়ে সমালোচনা আছে এবং যৌক্তিক সমালোচনা আছে। বিরোধী দল প্রার্থী দেয় ঘোষিত তফসিল অনুযায়ী চলতি মাসের ২০ তারিখে অনুষ্ঠিত হবে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলার সংবাদ প্রচার না করতে দেশের টেলিভিশনগুলোর প্রতি কঠোর হতে তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে নির্দেশ দেন ওবায়দুল কাদের। ট্রাইব্যুনালে প্রসিকিউশন তাদের ফোনালাপের নতুন কল রেকর্ড দাখিল করেছে। সেখানে আরাফাতকে ওবায়দুল কাদের বলেন, যে সকল মিডিয়া হামলার তথ্য প্রচার করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তখন আরাফাত ওবায়দুল কাদেরকে জানান, যারা হামলার সংবাদ প্রচার করবে তাদের সম্প্রচার সরাসরি বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে মিডিয়াগুলোকে হুমকি দিয়ে রাখা হয়েছে। পাশাপাশি আন্দোলনকারীদের 2টি ভাগ করে ন্যারেটিভ তৈরি করা হয়েছে বলেও ওবায়দুল কাদেরকে জানান আরাফাত। একটি গ্রুপকে জঙ্গি ট্যাগ দিয়ে তাদের বিরুদ্ধে কারফিউ জারি করা হয়েছে। এখন থেকে এটাই হবে আমাদের ন্যারেটিভ, এভাবে ওবায়দুল কাদেরকে বলেন আরাফাত। জুলাই হত্যাকাণ্ডের মামলায় ওবায়দুল কাদের সহ 7 জন আসামির বিরুদ্ধে প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন করছে। এই যে যারা কথা শুনে না, টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওই যে অফ করে দিছি গতকাল 2 থেকে, আজকে বলে রাখছি যেগুলো শুনবে না অফ করে দিতে সাথে সাথে। আজকে যেন কোনো সংঘাতের খবর না দেয়। আজকে ওদেরকে বলছি যে আজকে যদি কোনো ক্লাসের মারামারি ভিডিও ফুটেজ বা ছবি দেখায়, ওদেরকে এনিমি অফ দ্য স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেবো। আমি থ্রেট করে রাখছি আজকে। আর ওই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট গুলোকে বসায় রাখছি যে আপনি কনস্ট্যান্টলি দেখবেন যে টিভি ক্লাসের ছবি দেখাবে সাথে সাথে অফ করে দেবেন। আমার কোনো পারমিশনের জন্য মেসেজ পাঠাবেন না। আপনাকে ঢালা পারমিশন দিয়ে রাখলাম। 1971 সালে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেছেন জামায়াতের তৎকালীন নেতা আবুল কালাম আজাদ। তার আপিল গ্রহণযোগ্য হবে কিনা এ বিষয়ে 17 আগস্ট শুনানি হবে আপিল বিভাগে। আপিলের কপি প্রসিকিউশন পায়নি জানিয়ে আপিল বিভাগে সময়ের আবেদন করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। পরে আবেদন মঞ্জুর করে 17 আগস্ট নির্ধারণ করেছে বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আত্মসমর্পণের শর্তে তার সাজা স্থগিত করেন নির্বাহী বিভাগ। পরে চলতি বছরের 21 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন আবুল কালাম আজাদ।
একাত্তরের যুদ্ধাপরাধী অপরাধে প্রথম মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ। বাংলাদেশ সরকার ওনার রায় স্থগিত করেছে 1 বছরের জন্য। রায় স্থগিত থাকা অবস্থায় ওই স্থগিত রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 21-3 30 দিনের পরে ওই আপিলটা আর দায়ের করার আইনগত সুযোগ নেই। এত বছর পরে এসে এই আপিলটা মেনটেনেবল হবে কিনা, আশা করি এই 2 পয়েন্টটা আমরা আগে হিয়ারিং করব। হৃদরোগ, পঙ্গু বা নিউরোসায়েন্স বিশেষায়িত হাসপাতালগুলো চাহিদার তুঙ্গে। সংকটাপন্ন রোগীদের সারা দেশে থেকে পাঠানো হয় এসব হাসপাতালে। তবে চরম অব্যবস্থাপনার কারণে চিকিৎসা পেতে রোগী ও স্বজনদের পাড়ি দিতে হয় ভোগান্তির দীর্ঘ পথ। মাসের পর মাস সিরিয়াল ঠেলে পরীক্ষা নিরীক্ষার পর অপারেশনের তারিখ পেছায় বারবার। শয্যা সংকট ও অসাধু চক্রের দৌড়াতে চলে মুমূর্ষু রোগীর লড়াই। রাকিবুল ইসলাম জীবন ও জিহাদ ইসলামের ক্যামেরায় তানজিম শফিনের রিপোর্ট। ওনারা বলতেছে আমার নাকি কোনো সিট নেই, তাহলে এইভাবে তো ঘোরাঘুরি করতে করতে দেখা যাবে তো আমার আম্মা মারা যাবে। স্ট্রোক করা মুমূর্ষু মাকে নিয়ে ঢাকা মেডিকেল বেসরকারি হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউটে স্বজনরা পাশে পাঠাচ্ছে, তারপর উপরে পাঠাচ্ছে, নিচে পাঠাচ্ছে, সব রিপোর্ট আছে। ওনারা আমার রিপোর্টগুলো দেখে আমি বলতেছি, রিকোয়েস্ট করতেছি যে আমার রুগীটা ভর্তি দেন। বিশেষায়িত চিকিৎসায় সুনামের কারণে সারা দেশ থেকেই স্ট্রোক, ইনজুরি সহ মস্তিষ্ক ও স্নায়ুজনিত নানা সমস্যা গভীর হলে রেফার করা হয় নিউরোসায়েন্সে। তবে সেখানে প্রতিদিন 450 রোগীর ভর্তির প্রয়োজন থাকলেও সুযোগ পান মাত্র 30 থেকে 35 জন। ফলে বেডের অপেক্ষায় থাকতে হয় মাসের পর মাস। জরুরি অপারেশন দরকার হলেও অপেক্ষা শেষ হয় না। সিট খালি নাই, এমন করে আসি খালি কয় যে সিট খালি নাই। সিরিয়ালও দেয় নাই, সিরিয়াল ওয়াইজ রাখছে কিন্তু তাদের নাকি লোক নেই। সকাল 8টার সময় আইসি, আর এখন মতবেন বইতে বইতে আমার কোনাই শেষ। ডাক্তার দেখাতে পারেন না, কয় আজকে রইব না। ময়মনসিংহ থেকে আমরা নিয়ে আসছি, এফআর করে দিয়েছে, মানে ভর্তি এনে করায় চিকিৎসা করার জন্য, কিন্তু বেড বেগরে আমরা চিকিৎসা নিতে পারতেছি না। ডাক্তার দেখাইছি, নো বেড লেখা দিছে, কিন্তু একটা যে পেশেন্টের ওষুধ লেখা দরকার কিছু লেখা নাই। ওষুধ কোম্পানির লোকের জন্য ভিতরে ঢুকতে পারতেছে না, এখন বলতেছে পরে। লেভেলে কোনো লোক থাকে তাদেরকে আপনারা বললে ধরলে তারা অবশ্যই একটা ভর্তির সিট নিয়ে দিতে পারে। দেশের আরেক সর্ববৃহৎ অর্থোপেডিক হাসপাতাল নিটোর। এখানেও দালাল চক্রের বাইরে স্বাভাবিক সেবা পাওয়া মুশকিল। রোগীদের অভিযোগ, প্রয়োজনীয়তা নয়, হাসপাতালের 3য় ও 4র্থ শ্রেণীর কর্মী সিন্ডিকেট ঠিক করে কে পাবে বেড, কার জায়গা হবে ফ্লোরে। এই যেমন অপারেশনের পর পোস্ট অপারেটিভ বেড বরাদ্দ হলেও ফয়সালের জায়গা হয়েছে হাসপাতালের মেঝেতে। আমার সিট দিয়ে আবার সিট কাট দিয়ে লাগছে, অপারেশনের সময় লগে লগ সিট ভর্তি করে দিছি, আমার হ্যাঁ দে নাই। হ্যাঁ আমি আইসি হপ্তে গনে নিচি থাই স্যার বলতেছে যে টাকা লাগবে, আমরা 330 টাকা করে বলে, এইভাবে বলে। হাসপাতালের সিট তো ফ্রি, কে বলেছে? মানে ওই যে পটবাইরা। রোগী ও স্বজনের অভিযোগ, সংকটের এই সুযোগ নেয় হাসপাতালের কর্মচারীদের এক সিন্ডিকেট। টাকা দিলে তারা সহজেই ব্যবস্থা করে দেন বেড, এমনকি অপারেশনের তারিখ। এই দুইটা আজকে সকাল থেকে পাকা, ওইটা কালকে থেকেই পাকা। এই ওয়ার্ডে এমন 3টি বেড ফাঁকা পড়ে থাকলেও আমরা নিচেই দেখেছি অপারেশনের পর রোগীর জায়গা হয়েছে ফ্লোরে, যেখানে থেকে যায় ইনফেকশনের উচ্চ ঝুঁকি। পাশাপাশি ডাক্তারদের নিয়মিত ভিজিট থেকেও বঞ্চিত হচ্ছেন রোগীরা। ড্রেসিং করলেই টাকা চাই, 500, কেউ 200, কেউ 300, গরিব মানুষ যারাই 600। সকাল 10টার কথা বলছে, আমি দুপুর 2টা পর্যন্ত বসায় রাখছি। আমি রোগী ওই অবস্থায় আমার দাঁড় করায় রাখছি। ওরা ওই লোকেরা ধরছি পর আমার বলছে যে আপনারা 4-5টা ইঞ্জেকশন আমি নিয়ে দেবো। আমার তো 4-5টা ইঞ্জেকশনের দরকার নাই, 100 লোক না পাইলে আমি দিয়ে কি করবো? আমি কি রোগীর চিকিৎসা করাই দিছি না? দুপুরে ডাক্তার এসে আমাকে জানিয়েছে আপনার সিরিয়াল চেঞ্জ হয়ে গেছে, আবার শনিবারে। 19 দিন ধরে আমরা টানা দেওয়া, কিন্তু অপারেশন হচ্ছে না। না না অপারেশন ডেট কাল ভাত চাইতেছে, শনিবারে কইছে আজকে করবো, আজকে করছে, আবার সামনে শনিবারে করবো, 3 ডেট দিয়ে লাইছে। যদিও 2 হাসপাতালের কর্তৃপক্ষের দাবি, বেড সংকট মেটানো গেলে ভোগান্তি কমবে রোগীর। 400 থেকে 450 রোগী প্রতিদিন ভর্তির যোগ্য রোগী এখানে থাকে সব সময়। আমরা প্রতিদিন হয়তো সর্বোচ্চ 25 বা 30 জন রোগীকে আমরা ভর্তি দিতে পারি। 20 কোটি জনগণের এই দেশে আপনার এরকম 10টা যদি নিউরোসায়েন্স হসপিটাল করা হয় তাহলে কিন্তু রোগীর লোড কমবে না। সুতরাং দরকার আপনার এক্সিস্টিং যে হসপিটালগুলো আছে সেখানেই কিন্তু আপনার এই নিউরোলজিক্যাল সার্ভিসটা ইমপ্রুভ করা এবং রেফারেল সিস্টেম করা। পাশেই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট যেন অসাধু চক্রের বড় আখড়া। ক্যামেরা দেখেই পালানোর চেষ্টা একজনের।
করে কি ঢোকার আগে কাগজটা দেখলেই দালাল চাবাসটা ধইরা ওই রাস্তার ওপার লই যায়। ওরা টানাটানি করতেছে যে আসেন, ঠিক আছে। আমি বললাম কোথায় আসবো, আমি ডাক্তার দেখাবো। আপনি আমার সাথে আসেন, ডাক্তার আমার লোক। নিয়ম বহির্ভূত টাকা দিয়ে সিট পাবার পরও রোগীর মুক্তি নেই অব্যবস্থাপনা থেকে। ব্যবহারের উপায় নেই বরাদ্দ ক্যাবিনেট, ছাড়পোকার কামড়ে তটস্থ রোগীরা। খাবার রাখি মানে তেলাপোকা ওঠে, ছাড়পোকা, বাথরুমের মুড়ি দিয়ে ছাড়পোকা, তেলাপোকা, সিটকেনি নাই, সব জায়গায় ছাড়পোকা উঠে গেছে। এখন এগুলা বাসায় নিয়ে যা পরিষ্কার করে তারপরে ঘরে নিব। টাকা না দিলে কোনো সিটে উঠতে দিবে না। আবার আগে নিচে বেডে নেওয়ার পরে টাকা দেয়, না দিলে ফাইলও দিচ্ছে না। কোন চাই তোকে যারা পেটে ডাক্তার আছে, ওয়ার্ড মাস্টার পরিচয় বললে তো এখন আমাদের রুগী আছে, আমাদের ভুক্তভোগী হইতে হইব। এসব নিয়ে ছবি তুলতে গেলে বাধা দিতে আসেন একজন ওয়ার্ড মাস্টার। দেখেন তো আমার জন্য এতজন নিয়ে আসছেন? না এগুলো এতজন নিয়ে আসছেন? এইখানে যে দালাল আসে, প্রত্যেকদিন দালাল আসে, আপনারা দালালদের জন্য কি ব্যবস্থা নিয়েছেন? আমার ক্যামেরায় দালালদের অনেক ছবি আছে। আমি দালাল তারা করছি, আপনারা কি করছেন? দালালদের ব্যাপারে আমাদের এখানে তো দালাল আছে। হাসপাতালটির উপপরিচালক জানান, কর্মবিরতি, ধর্মঘটের ভয়ে অসাধু কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দায়। চুক্তিভিত্তিক নিয়োগেও রয়েছে তৃতীয় পক্ষের স্বার্থ। ধরেন আমার ওই হাসপাতালে যারা ক্লিনার আছে, এই ক্লিনাররা যদি বলে যে আমরা আজকে একটা শিফট বন্ধ করে থাকবো, আসবো না, এক শিফটে কাজ করবো না, একে সবাই, তাহলে ওয়ার্ডে ঢোকা যাবে। ঠিকাদার নিয়োগ করি, সে হচ্ছে জনবল সাপ্লাই দেয়। তো এই যে থার্ড পার্টিতে যে একজন দিল মধ্যবর্তী একটা মিডিয়া, এই মধ্যবর্তী মিডিয়া তো এর তো খারাপ ইম্প্যাক্ট আছে। দেখা যাচ্ছে সে তার কিছু ব্যক্তি স্বার্থ আছে। রাজধানী সহ দেশের প্রায় সব হাসপাতালের চেহারাই একই রকম। সিন্ডিকেটের জাল ছিঁড়ে সেবা আদায় করা রোগীর জন্য আরেক লড়াইয়ের নাম। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গাড়িবহরে হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে। পুলিশি হেফাজতে নিহত কর্মীর বাড়ি যাওয়ার পথে মমতার গাড়ি লক্ষ্য করে জুতা, পাথর, ইট পাটকেল ছোড়া হয়েছে। সরাসরি বিজেপিকে দায়ী করে তৃণমূল কংগ্রেসের দাবি, হত্যা চেষ্টাই ছিল হামলার উদ্দেশ্য। জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে এটিকে জনরস আখ্যা দিয়েছে বিজেপি। তবে সাবেক মুখ্যমন্ত্রীর সাথে এমন আচরণ কাম্য নয় বলেও মন্তব্য করেছেন দলটির নেতারা। मेरे को गाड़ी में बड़ा बड़ा पत्थर मारा गया, बाहर से एंटी सोशल पुलिस का सामने में हमको इतना गाड़ी को अटैक किया। अगर हम गाड़ी का कांच নিজের গাড়ি বহরে হামলার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। তার দাবি, ভাগ্য ভালো থাকায় বেঁচে ফিরেছেন। যে আকারের পাথর ছোড়া হয়েছে, জানালার কাঁচ খোলা থাকলে এতক্ষণে প্রাণ হারাতেন। উত্তর 24 পরগনা জেলার হালি শহরে পুলিশি হেফাজতে নিহত এক তৃণমূল কর্মীর বাড়িতে যাচ্ছিলেন মমতা। পথে তার গাড়িবহর ঘিরে ধরে একদল ব্যক্তি, ছড়ে পাথর, জুতা ও ইটপাটকেল। গাড়ির কাচে লেপে দেওয়া হয় কাদা, অবরুদ্ধ করে রাখা হয় মমতা ও তার সফর সঙ্গীদের। পরে অবশ্য নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপে নিরাপদেই বাড়ি ফেরেন। সাবেক মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে রাজ্যের রাজনীতিতে। সরাসরি বিজেপিকে দায়ী করছেন ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস নেতারা। তাদের দাবি, হত্যার উদ্দেশ্যেই চালানো হয়েছে এই হামলা। আমরা পৌঁছানোর আগে বিজেপির লোকজন সাবেক মুখ্যমন্ত্রী গাড়ির উপর বড় বড় পাথর ছুঁড়তে শুরু করে। এরপর দিদিকে আক্রমণ করার চেষ্টা করা হয়। তাকে হত্যা করার লক্ষ্যে পাথরগুলো ছোড়া হয়েছিল। এটি একটি হত্যাচেষ্টার ঘটনা, অবশ্যই শুভেন্দু অধিকারীর নির্দেশে হয়েছে। হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। জনরোষের কারণ দাবি করলেও দলটির নেতারা বলছেন, সাবেক মুখ্যমন্ত্রীর সাথে এমন আচরণে সমর্থন নেই তাদের। সাবেক মুখ্যমন্ত্রীর গাড়িতে কেউ যদি পাথর, কাদা বা জুতা ছুঁড়ে মারে, বিজেপি তা সমর্থন করে না। এর সঙ্গে কোনো বিজেপি কর্মী জড়িত নন। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীর সাথে যদি এমন কিছু ঘটে থাকে, তবে পুলিশ অবিলম্বে ব্যবস্থা নেবে। গত 14 বছরে তিনি যত ভুল করেই থাকুন না কেন, আমাদের দল কিংবা আমাদের সরকার কেউই কাউকে শারীরিকভাবে নিগ্রহকে সমর্থন করে না। এটি বিজেপির সংস্কৃতি নয়। মমতার উপর হামলায় নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের বিরোধী দলীয় নেতারাও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বাংলাদেশ সফরের আগে এবার ভারত সরকারের অনুমোদন ও স্পষ্ট নির্দেশনা চাইতে যাচ্ছে বিসিসিআই। গত 1 বছরেও কাটেনি বাংলাদেশ ভারতের ক্রিকেটীয় কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন।
দেশটির একাধিক গণমাধ্যম বিসিসিআই এর এক সূত্রে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে সরকারকে না জানিয়ে সফরের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। এদিকে বিসিবিও চিঠি দিয়ে নিয়মিত যোগাযোগ রাখছে বিসিসিআই এর সঙ্গে। সূচি অনুযায়ী 28 আগস্ট বাংলাদেশে আসার কথা ভারতের। এরপর 1, 3 ও 6 সেপ্টেম্বর 3 ওয়ানডে এবং 9, 12 ও 13 সেপ্টেম্বর 3 টি-20 খেলার কথা রয়েছে। তবে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া, বাংলাদেশের বিশ্বকাপ বর্জন এবং আইপিএল সম্প্রচার বন্ধ সহ ঘোলাটে হয় পরিস্থিতি। ফলে প্রস্তাবিত এই সফর এখন দুই দেশের ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করার বড় পরীক্ষা। মোহাম্মদ সালার পর এবার তুরস্কের লিগে রোমেলো লুকাকু। ইতালিয়ান গণমাধ্যমের রিপোর্ট, ফেনারবাচের সঙ্গে লুকাকুর কথাবার্তা প্রায় চূড়ান্ত। আগামী 1-2 দিনের মধ্যেই চুক্তি সম্পন্ন হতে পারে। রোমেলো লুকাকু এরই মধ্যে নেপালের নাপোলি ছেড়ে ফেনারবাচে যাওয়ার প্রাথমিক সম্মতি দিয়েছেন। তুরস্কের ক্লাবটির সঙ্গে তার 2 বছরের চুক্তি হতে পারে। বোনাস সহ তার বার্ষিক বেতন হতে পারে 1 কোটি ইউরো। 2024 সালে চেলসি থেকে নাপোলিতে যোগ দিয়েছিলেন লুকাকু। সেবার যোগ দিয়ে ক্লাবটিকে সেরি আ জেতান এই বেলজিয়ান তারকা। এছাড়া দিন কয়েক আগেই মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ লিভারপুল ছেড়ে ত্রাবজনস্পরে যোগ দিয়ে বড় চমক দিয়েছিলেন। এবার সেই একই পথ ধরে তুরস্কে পাড়ি জমাচ্ছেন বেলজিয়ামের স্ট্রাইকার রোমেলো লুকাকু। বকেয়া আইনি ফি পরিশোধের এক মামলায় সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মোহাম্মদ সালাহকে। মিশরের নিউ কায়রো কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্সের দেওয়ানি বেঞ্চ সম্প্রতি এই আদেশ জারি করেন। আদালতের নির্দেশে বলা হয়েছে, 2025 সালের এক মামলায় আগামী 6 সেপ্টেম্বর সালাহকে আদালতে উপস্থিত হতে হবে। আইনজীবী আমর ফারাগ আল্লাহ মোরসি আবদেল তাওয়াবের দায়ের করা পাওনা দাবির পরিপ্রেক্ষিতে এসেছে এই নির্দেশ। মামলার আর্জিতে উল্লেখিত এসব কাজ এবং বকেয়া থাকার দাবি পুরোপুরি অস্বীকার করেছেন সালাহ। মিশরীয় তারকার এই অস্বীকৃতির সত্যতা যাচাই করতে আদালত তাকে সশরীরে হাজির হয়ে শপথ নেওয়ার আদেশ দেন। মানে তিনি মামলার আর্জিতে লিখিতভাবে যা দাবি করেছেন সেটা সত্যি কিনা তা শপথের মাধ্যমে নিশ্চিত করতে হবে। তুর্কি ক্লাব ত্রাবজনস্পরের হয়ে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন মোহাম্মদ সালাহ। ঠিক এমন সময় এই পুরনো আইনি জটিলতায় পড়লেন মিশরীয় এই ফরওয়ার্ড। বাবার শেষকৃত্যে ড্রোন উড়িয়ে ছবি ধারণের ঘটনায় এবার আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন লিওনেল মেসি। রোজারিওর এল প্রাদো কবরস্থানে পারিবারিকভাবে শেষ হয় হোর্হে মেসির অন্ত্যেষ্টিক্রিয়া। গোপনীয়তা নিশ্চিত করতে কবরস্থানে জনসাধারণের প্রবেশও বন্ধ রাখা হয়েছে। তবে সেই নিরাপত্তা উপেক্ষা করে ড্রোন উড়িয়ে শোকার্ত পরিবারের ছবি ধারণের চেষ্টা করে বুয়েনস আইরেস ভিত্তিক কয়েকটি টেলিভিশন চ্যানেল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয় ব্যাপক সমালোচনা। পরে কবরস্থান এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ করে সান্তা ফে পুলিশ। এই ঘটনার জেরে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছেন মেসির আইনজীবীরা। দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন মৌসুমী আহমেদ লোপা। সাথেই থাকুন।